আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব রাজশাহী বোর্ড 2024 সালে আপনাদের যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেটি নিয়ে। রাজশাহী বোর্ড 2024 সালে সাধারণত আমাদের এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসে। তো এই সৃজনশীল প্রশ্নটি ভালোভাবে বুঝলে আপনারা অন্যান্য সৃজনশীল প্রশ্নগুলো আশা করে খুব সহজে সমাধান করতে পারবেন। দেখেন, এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব। অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। আমাদেরকে রাজশাহী বোর্ড 2024-এ বলছে, শামীম কোম্পানি 2022 সালের 1 জানুয়ারি তারিখে 2,80,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির জাহাজ ভাড়া ও সংস্থাপন খরচ বাবদ 13,000 টাকা পরিশোধ করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 6 বছর ও ভগ্নাবশেষ মূল্য 23,000 টাকা। এরপরে বলছে শামীম কোম্পানি ডিসেম্বর 31 তারিখের হিসাব বই বন্ধ করে। ক নম্বরে বলছে নতুন মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। খ নম্বরে বলছে অবচয়ের হার 20% ধরে ক্রমহ্রাসমানের পদ্ধতিতে প্রথম 4 বছরের জন্য অবচয় সারণী তৈরি করো। গ নম্বরে বলছে 2022 ও 23 সালের জন্য মেশিন হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। এই ছিল প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব, সমাধান করে দেব। তো ক নম্বরে বলছে যেহেতু নতুন মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। তো অবচয়যোগ্য মূল্য আমরা সাধারণত কিভাবে নির্ণয় করতে পারি? দেখেন, এখানে আপনাকে আমি এখানে লিখে রাখছি মেশিনটির অবচয়যোগ্য মূল্যের পরিমাণ নির্ণয়। তো আপনারা ভালো করে মনে রাখেন, মেশিনের অবচয়যোগ্য মূল্য আপনাদেরকে সূত্রটি ভালোভাবে জানতে হবে। তো আমরা এখানে লিখে নিব অবচয় যোগ্য মূল্য। এটি আমরা এখানে কি করব, লিখে নিব। তার সূত্রটি কি দেখেন, সূত্রটি হচ্ছে মেশিনের মোট মূল্য, অর্থাৎ যে মেশিনটা আপনি ক্রয় করছেন তার অর্জন মূল্য, ক্রয় মূল্য, অর্থাৎ তার মোট মূল্য কত তা আপনি এখানে লিখে ফেলবেন। মেশিনের মোট মূল্য এখানে আপনারা চাইলে লিখতে পারেন মেশিনের ক্রয় মূল্য লিখতে পারেন। মেশিনের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, বিয়োগ করবেন কি ভগ্নাবশেষ মূল্যটাকে বিয়োগ করে ফেলবেন। তো দেখেন, আমাদের এই অঙ্কের ক্ষেত্রে মেশিনের মোট মূল্য আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে? আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, একটি মেশিন আপনি যখন ক্রয় করবেন, ক্রয় থেকে শুরু করে এটি আপনার প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত যত প্রকার ব্যয় হবে সকল ব্যয়কে আপনি মেশিনের মোট মূল্যের ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলবেন, অথবা মেশিনের ক্রয় মূল্য বা অর্জন মূল্য বলতে পারবেন। তাহলে দেখেন, আমরা এখানে অর্থাৎ শামীম কোম্পানি 2022 সালের 1 জানুয়ারিতে সে 2,80,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। তাহলে দেখেন, আমরা এখানে ব্র্যাকেট দিব, 2,80,000 টাকা হচ্ছে তার মেশিনের ক্রয় মূল্য। এরপরে সে জাহাজ ভাড়া ও সংস্থাপন খরচ বাবদ 13,000 টাকা পরিশোধ করে। ভালো করে মনে রাখেন, মেশিনটি ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যত ব্যয় হবে সবগুলোকে মেশিনের মোট মূল্য হিসেবে লিখে ফেলবেন। তাহলে এখানে আমাদের অবশ্যই 13,000 টাকা যোগ করতে হবে, কারণ সংস্থাপন এবং জাহাজ ভাড়া বাবদ সে কি করে, এটি পরিশোধ করে। এরপরে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বিয়োগ করতে হবে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য দেখেন এই প্রশ্নে কিন্তু দেওয়া আছে 23,000 টাকা। তো আমরা এখানে 23,000 টাকা বিয়োগ করে ফেলবো। এখানে 23,000 টাকা ভগ্নাবশেষ মূল্য মানে ভগ্নাবশেষ মূল্যটা কি? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে একটি স্থায়ী সম্পদ আপনি দীর্ঘদিন ব্যবহার করার ফলে এটার ব্যবহারও উপযোগী থাকে না, তখন এটিকে আপনি যখন ভাঙ্গারি দোকানে বিক্রি করে যে পরিমাণ অর্থটা পাবেন তাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য, অথবা একটি স্থায়ী সম্পত্তির অবশিষ্ট মূল্যটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। তা আমরা এখানে কত পাই দেখেন, আমাদের এখানে আসবে 2,93,000 টাকা। এটি থেকে আমরা 23,000 টাকা বিয়োগ করব। তো দেখেন, আমাদের এখানে সরাসরি আসবে কত, 2,70,000 টাকা। এই 2,70,000 টাকাই হচ্ছে আমাদের মেশিনের অবচয়যোগ্য মূল্য। এটি হচ্ছে আমাদের 2,70,000 টাকা উত্তর। তো আমরা এখন খ নাম্বারটা আপনাদেরকে বুঝিয়ে দেব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে খ নাম্বার আমাদেরকে বলছে অবচয়ের হার 20% ধরে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 4 বছরের জন্য অবচয় সারণী তৈরি করো। পূর্বের অঙ্কগুলোতে আমি আপনাদেরকে অবচয় সারণী কিভাবে প্রস্তুত করতে হয়
সেই বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি। আমাদের বেসিক ক্লাসও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখেন, আমাদেরকে যখনই অবচয় সারণী করতে বলবে তখন অবশ্যই আমরা এখানে একটি ঘর ভালো করে মনে রাখবো। দেখেন, আমরা এখানে লিখে রাখছি অবচয়ের সারণী। সেটি হচ্ছে বছর, প্রারম্ভিক মূল্য। এখানে প্রারম্ভিক মূল্য বলতে বোঝানো হচ্ছে আপনি স্থায়ী সম্পত্তিটি যে তারিখে ক্রয় করছেন তার প্রারম্ভিক মূল্য ছিল কত টাকা। অবচয়ের হার, অর্থাৎ প্রশ্নে যদি অবচয়ের হার দেওয়া থাকে তাহলে সেটি দ্বারা কাজ করবেন। আর যদি দেওয়া না থাকে তাহলে আপনাকে অবশ্যই ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে কিভাবে অবচয়ের হার বের করতে হয় সেটি বের করতে হবে। এরপর অবচয় বের করতে হবে, পুঞ্জীভূত অবচয় এটিও আপনাকে বের করে নিতে হবে, সমাপনী মূল্য এটিও আপনাকে বের করতে হবে। ভালো করে এই জিনিসটি মনে রাখেন। এখন আসেন, যত বছরের জন্য আপনাকে অবচয় সারণী করতে বলবে তত বছরের জন্য আপনি এখানে ততটি ঘর দিয়ে দিবেন। যেমন ১, ২, ৩, ৪ আমাদেরকে যেহেতু ৪ বছরের জন্য বলছে, বাড়তি আরেকটি ঘর দিবেন সেখানে হেডিং গুলো লেখার জন্য। তো দেখেন, আপনি এখন ৪ বছরের জন্য যেহেতু করতে বলছে তাহলে কত তারিখ থেকে আপনি অঙ্কটি শুরু করবেন? আমাদেরকে যেহেতু এখানে ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে, অর্থাৎ ১ জানুয়ারি তারিখে তারা মেশিনটি ক্রয় করে, সেজন্য আমরা ২০২২ থেকে শুরু করব। যে সালে মেশিন ক্রয় করবে সেই সাল থেকে শুরু করবেন। তাহলে এখানে ২০২২ আমরা এখানে লিখে ফেলবো। ২০২২ এর পরে আছে ২০২৩, তারপরে আছে ২০২৪, এরপরে ২০২৫। এই ৪ বছর আমরা এখানে লিখে ফেলবো। আশা করি এই জিনিসটি বুঝতে পারছেন। এখন আসেন, এখানে আরেকটা জিনিস আমরা প্রশ্ন থেকে নিতে পারি। সেটি হচ্ছে, তারা আমাদেরকে খ নম্বরে বলছে অবচয়ের হার 20%। তাহলে আমরা এখানে অবচয়ের হার 20% লিখে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ১ বছরে এটি থাকবে নাকি প্রত্যেক বছর সমান থাকবে? অবশ্যই অবচয়ের হার প্রত্যেক বছর কি থাকবে? সেম থাকবে। ভালো করে মনে রাখেন, অবচয়ের হার প্রত্যেক বছর সমান থাকবে, অর্থাৎ 20% সবসময় থাকবে। এখন যেহেতু আমরা এখানে অবচয়ের হার এবং বছর কত বছর পর্যন্ত করব সেটি পেয়ে গিয়েছি, এখন আমাদেরকে জানতে হবে প্রারম্ভিক মূল্য কি? প্রারম্ভিক মূল্য কত? দেখেন, এই স্থায়ী সম্পত্তিটি আপনি ক্রয় করছেন ২,৮০,০০০ টাকা দিয়ে। কত হাজার টাকা দিয়ে? ২,৮০,০০০ টাকা দিয়ে ১ জানুয়ারি তারিখে। এখন আমি একটু আগে ক নাম্বারে আপনাদেরকে বলছি যে একটি স্থায়ী সম্পত্তি আপনি ক্রয় থেকে শুরু করে প্রতিষ্ঠানে সংস্থাপন করা পর্যন্ত যত ব্যয় হবে এই সকল ব্যয়কে আপনি মেশিনের মোট মূল্য হিসাবে লিখে নেবেন। সেজন্য বলা হচ্ছে যে আমি জানুয়ারি তারিখে ২,৮০,০০০ টাকা দিয়ে স্থায়ী সম্পত্তি ক্রয় করছি, তার সাথে যে আমাদের জাহাজ ভাড়া ও সংস্থাপন খরচ ১৩,০০০ টাকা আছে তা অবশ্যই আমরা এখানে কি করব? যোগ করে ফেলবো। যোগ করলে আমাদের এখানে ২ লক্ষ কত আসবে? ৯৩,০০০ টাকা আসবে। এটি হচ্ছে মেশিনের প্রারম্ভিক মূল্য। এই ২,৯৩,০০০ টাকা আমরা এখানে কি করব? বসিয়ে দিব। এটি বসানোর পরে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে এটার উপরে 20% করতে হবে। অর্থাৎ স্থায়ী সম্পত্তির প্রারম্ভিক মূল্য হচ্ছে ২,৯৩,০০০ টাকা, তার উপরে আমরা 20% করব। তাহলে আমাদের এখানে আসবে ৫৮,৬০০ টাকা। ৫৮,৬০০ টাকা। ৬০০ টাকা। এখন আমাদেরকে বের করতে হবে পুঞ্জীভূত অবচয়। তো আমরা পুঞ্জীভূত অবচয় কিভাবে পাবো? দেখেন, পুঞ্জীভূত অবচয় পাবো আমরা প্রথম বছরে যে অবচয়টা হবে তাই হবে প্রথম বছরের পুঞ্জীভূত অবচয়। তো আমরা এখানে ৫৮,০০০ টাকা বসিয়ে দিব। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। যে ভালো করে মনে রাখেন, আপনাদের প্রথম বছরে যে অবচয়টা হবে তাই হয়ে যাবে আপনাদের জন্য পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখানে সমাপনী মজুত পণ্যটা কোথায় পাবো? ভালো করে মনে রাখেন, একটি স্থায়ী সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে আপনি যখন অবচয়টা বিয়োগ করে ফেলবেন তখনই আপনি সাধারণত এখানে সমাপনী মজুত পণ্যটা পেয়ে যাবেন, অর্থাৎ সমাপনী মূল্যটা পেয়ে যাবেন। ভালো করে মনে রাখেন যে প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বিয়োগ করলে সমাপনী মূল্য, অর্থাৎ মেশিনের সমাপনী মূল্য, অর্থাৎ বছর শেষে মেশিনের মূল্য কত তা আপনি পেয়ে যাবেন। তো আমরা এখানে কি করব? ২,৯৩,০০০ টাকা থেকে এখন আমরা বিয়োগ করব এখানে কত? ৫৮,৬০০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ২,৩৪,৬০০ টাকা। তো আমরা এখানে লিখে নিব ২,৩৪,৪০০ টাকা হবে এখানে। তো আমরা ৪০০ টাকা এখানে লিখে নিব। এই যে আমাদের প্রথম বছরে যেটি বের হইছে সমাপনী মূল্য, এটি পরবর্তী বছরের জন্য অবশ্যই প্রারম্ভিক মূল্য হয়ে যাবে। কারণ কেন? আপনার একটি স্থায়ী সম্পত্তি ২,৯৩,০০০ টাকা ছিল বছরের শুরুতে, অর্থাৎ ২০২২ সালে। এখন আপনি ২০২২ সালে এটি ব্যবহার করছেন কত? ব্যবহার করার পর আপনার হাতে যেটা আছে এটা পরবর্তী বছরের জন্য হয়ে যাবে প্রারম্ভিক। তাহলে সমাপনী মূল্য পরবর্তী বছরে হয়ে যাবে আমাদের জন্য কি? প্রারম্ভিক মূল্য। ভালো করে মনে রাখেন, স্থায়ী সম্পত্তির সমাপনী মূল্য পরবর্তী বছরের জন্য হয়ে যায় প্রারম্ভিক মূল্য।
এটার উপর আপনি এখানে 20% করেন। তাহলে দেখেন আমাদের এখানে যেটি আসবে, যে আনসারটা আসবে তার সাথে আমরা এখানে 20% করব। তো 20% করলে আমাদের এখানে আসবে ৪৬,৮৮০ টাকা। তো আমরা এখানে লিখে নিব ৪৬,৮৮০ টাকা। এই যে ৪৬,৮৮০ টাকা আসছে, এটি হচ্ছে আমাদের জন্য দ্বিতীয় বছরের অবচয়। এখন আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুঞ্জীভূত অবচয়টা বের করতে হবে। তো পূর্ববর্তী বছরের যে অবচয় থাকবে, এই পূর্ববর্তী বছরের অবচয়ের সাথে বর্তমান বছরের অবচয় কত পেয়েছেন তা যদি আপনি যোগ করে ফেলেন, তাহলে আপনি এখানে দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাবেন। খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা এখানে কি করব, ৫৮,৬০০ টাকা তার সাথে যোগ করব ৪৬,৮৮০ টাকা। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, ৫৮,৬০০ টাকা যোগ করব ৪৬,৮৮০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১,০৫,৪৮০ টাকা। তাহলে আমরা এখানে লিখে নিব ১,০৫,৪৮০ টাকা। এটি হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তো আমাদেরকে এখন বের করতে হবে সমাপনী মজুত পণ্য, অর্থাৎ সমাপনী মূল্যটা বের করতে হবে। সমাপনী মূল্য কিভাবে বের করব? ২,৩৪,৪০০ টাকা থেকে বিয়োগ করব আমরা এই জিনিসটি ৪৬,৮৮০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে কত দেখেন, ৪৬,৮৮০ টাকা। তাহলে আসবে আমাদের ১,৮৭,৫২০ টাকা। এই ১,৮৭,৫২০ টাকা, এটি হচ্ছে আমাদের জন্য সমাপনী মজুদ পণ্য। ভালো করে মনে রাখেন, অবচয় বিয়োগ করতে হবে প্রারম্ভিক থেকে। এটিকে আমরা এখানে নিয়ে আসবো এখন। তো নিয়ে আসলে আমাদের এখানে আসবে ১,৮৭,৫৮০ টাকা। কারণ পূর্ববর্তী বছরের যে সমাপনী মূল্য তা পরবর্তী হয়ে যাবে প্রারম্ভিক মূল্য মেশিনের। তাহলে এখন এটার উপরে এখন আমরা 20% করব। তাহলে দেখেন আমাদের এটির উপরে 20% করলে কত আসে? তো 20% করলে আমাদের এখানে হবে ৩৭,৫০৪ টাকা। ৩৭,৫০৪ টাকা। এই যে আমাদের এই টাকাটা আসছে, এটা হচ্ছে আমাদের জন্য ২০২৪ সালের অবচয়। এখন আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে এটির সাথে আমরা পূর্ববর্তী বছরের যে পুঞ্জীভূত অবচয় আছে সেটি যোগ করে ফেলব। তাহলে দেখেন আমাদের এখানে কত আসে? আমরা এখানে যোগ করব ১,০৫,৪৮০ টাকা। ৪৮০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১,৪২,৯৮৪ টাকা। ১,৪২,৯৮৪ টাকা। এইটি আমাদের জন্য হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এখন আমাদেরকে কি করতে হবে? যে সমাপনী মূল্যটা বের করতে হবে। তাহলে প্রারম্ভিক মূল্য থেকে আপনি অবচয় বিয়োগ করবেন। কখনোই আপনি প্রারম্ভিক মজুত পণ্য অর্থাৎ পুঞ্জীভূত অবচয়টা কখনোই বিয়োগ করা যাবে না। এটি ভালো করে মনে রাখেন। তাহলে ১,৮৭,৫২০ টাকা বিয়োগ করব আমরা এখানে ৩৭,৫০৪ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১,৫০,০১৬ টাকা। এই যে ১,৫০,০১৬ টাকা আসছে, এটি পরবর্তী বছরের জন্য হয়ে যাবে প্রারম্ভিক মূল্য। এটির উপর আপনি 20% করবেন। তা আপনি এটির উপরে 20% করেন, তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন। 20% করলে আপনাদের এখানে আসবে ৩০,০০৩ টাকা আসবে, দশমিক আসে। তাহলে এখন আমরা কি করব? এখানে পুঞ্জীভূত অবচয়টা বের করব। তো কিভাবে বের করব? পূর্ববর্তী বছরের সাথে আমরা কি করব? যোগ করে ফেলব। পূর্ববর্তী বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে আমরা যোগ করব। তাহলে ১,৪২,৯৮৪ টাকা। এটি যোগ করব আমরা। যোগ করলে আমাদের এখানে আসবে ১,৭২,৯৮৭ টাকা। এটি হচ্ছে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয়। এখন আমরা যেটি করব, সমাপনী মূল্য বের করব। যে প্রারম্ভিক মূল্য থেকে কি করব? আমরা এখানে অবচয়টা বিয়োগ করব। তাহলে ১,৫০,০১৬ টাকা বিয়োগ ৩০,০০৩ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১,২০,০০০, দেখেন ১,২০,০১৩ টাকা। এই যে ১,২০,০১৩ টাকা আসছে, এটি হচ্ছে আমাদের জন্য মেশিনের সমাপনী মূল্য। তাহলে এখানে আমরা অবচয় সারণীটি আশা করি ৪ বছরে কিভাবে করতে হয় সেটি আমরা বুঝতে পারছি।
আপনাদেরকে যত বছরই করবে তত বছরে সাধারণত এই সিস্টেমে আপনাদেরকে অবচয় সারণটি করতে হবে ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে। তো খ নাম্বারটি আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি বুঝিয়ে দিব। ঘ নাম্বার বলছে 2022 ও 2023 সালের জন্য মেশিন হিসাব এবং পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব তৈরি করে। এখানে মেশিন হিসাব কথাটা দুইবার চলে আসছে আমাদের। তো আপনাদেরকে যদি মেশিন হিসাব তৈরি করতে বলে তার মানে আপনাদেরকে খতিয়ান করতে বলছে। এটি ধারায় সাধারণত এটিকে বোঝায়। তো আমরা এখানে মেশিন হিসাবের জন্য অবশ্যই খতিয়ানের ঘরটি করে নিব এবং পুঞ্জীভূত অবচয়ের জন্য খতিয়ানের ঘরটি করে নেব। এখন টি ছক নাকি চলমান জের ছক যেহেতু কিছুই বলা নেই আপনাকে অবশ্যই যে কোনো একটি দ্বারা করতে হবে। তো আমরা সাধারণত চলমান জের ছকের মাধ্যমে করে থাকি কারণ এটি সবচেয়ে ইজি। ঘরটি হচ্ছে অবশ্যই আপনি হেডিং করে নেবেন, হিসাবের কোড নং কথাটা লিখে নেবেন, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, উদ্বৃত্তকে আবার দুই ভাগ করবেন ডেবিট ক্রেডিট। সেজন্য বলা হয় যে চলমান জের ছকের 7টি ঘর। এরপরে পুঞ্জীভূত অবচয় হিসাবের কোড নং সেটা হচ্ছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, তারপর হচ্ছে ডেবিট ক্রেডিট। এভাবে আমরা অবশ্যই ঘর করে নিব। তো যেহেতু মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে তার মানে অবশ্যই আমাদেরকে জাবেদা জানতে হবে। তো জাবেদা কি? এখানে দেখেন আমরা স্থায়ী সম্পত্তি যেদিন ক্রয় করব সেদিন আমাদেরকে অবশ্যই একটি জাবেদা দিতে হয়। সেটা হচ্ছে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব হবে আমাদের জন্য ক্রেডিট। ভালো করে মনে রাখেন। তাহলে আমরা এখানে 2022 কথাটা লিখে নিব কারণ 2022 এবং 23 সালের দুইটির জন্য আমাদেরকে মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে। তো 2022 সালে যেহেতু আমরা জানুয়ারিতে মেশিনটি ক্রয় করি তাহলে জানুয়ারির 1 তারিখে আমাদেরকে অবশ্যই মেশিন ক্রয়ের জন্য একটি জাবেদা দিতে হবে। সে জাবেদাটা কি ছিল? মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব অথবা নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে আমরা যেহেতু মেশিন হিসাব প্রস্তুত করি তার বিপরীত পাশের কথাটা আমরা অবশ্যই এখানে লিখে নিব। তো আমরা এখানে লিখে নিব ব্যাংক হিসাব। এখানে আপনারা চাইলে নগদান হিসাবও লিখতে পারেন। তবে যেহেতু আমরা এখানে বড় ধরনের লেনদেন করে থাকি সেজন্য সাধারণত আমরা এখানে ব্যাংক হিসাব কথাটা লিখে থাকি কারণ চেকের মাধ্যমে এই ধরনের লেনদেন হয়ে থাকে। তো আমাদের এখানে ব্যাংক হিসাব কথাটা লেখার পরে দেখেন আমরা কত টাকা দিয়ে মেশিনটি ক্রয় করি জানুয়ারিতে 2,80,000 টাকা এবং জাহাজ ভাড়া এবং সংস্থাপন ছিল 13,000 টাকা। তাহলে টোটাল আমাদের ছিল 2,93,000 টাকা। এটা আমাদের ডেবিট দিকে চলে যাবে। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে কেন ডেবিট দিকে যাবে? কারণ যেই হিসাবটি করতেছেন সেটি যেদিকে থাকবে তাকে অবশ্যই আপনারা সেদিকে নিয়ে যাবেন। তাহলে আমরা এখানে 2,93,000 টাকা অবশ্যই ডেবিট দিকে নিয়ে যাব কারণ মেশিন হিসাব ডেবিট। তাহলে দেখেন 2022 সালে আমরা কি কোনো স্থায়ী সম্পত্তি আর ক্রয় করছি? করি নাই। যদি করি তাহলে অবশ্যই জাবেদা দিতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই এখানে টাকাটা লিখতে হবে। যেহেতু 2022 সালে আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করিনি তাহলে 2022 সালে ওই স্থায়ী সম্পত্তির উদ্বৃত্ত কত হবে? অবশ্যই 2,93,000 টাকা হয়ে যাবে। যেহেতু এটি ডেবিট ব্যালেন্স তাহলে উদ্বৃত্তটা আমাদের অবশ্যই ডেবিট দিকে চলে আসবে। তাহলে আমরা এখানে বসিয়ে ফেলবো। আশা করি 2022 সাল আমরা বুঝতে পারছি। এখন আসেন যেহেতু 2 বছর বলছে 2023 সালও বলছে তাহলে 2023 সালে আমাদেরকে আসতে হবে। তো 2023 সালে আসার পরে আমরা কি করব? 2023 সালে আমরা কি দেখব আগে আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছি কিনা। যদি ক্রয় করি তাহলে অবশ্যই আমাদেরকে ক্রয়ের জাবেদা দিতে হবে। সেটা হচ্ছে মেশিন হিসাব ডেবিট, তারপর হচ্ছে কি নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু 2023 সালে এই প্রশ্নে বলে নাই যে আপনি স্থায়ী সম্পত্তি বা মেশিন ক্রয় করছেন সেজন্য আপনাকে এখানে কোনো কিছু লিখতে হবে না। তবে এই যে স্থায়ী সম্পত্তিটি আপনি 2022 সালে ক্রয় করছেন এটি কিন্তু আপনার কাছে অবশ্যই এখনো আছে। আমরা যে স্থায়ী সম্পত্তি 2022 সালে ক্রয় করব সেটি কি আমি 22 সালে ব্যবহার করে আমার প্রতিষ্ঠান থেকে বাইরে ফেলে দিব? না। কারণ এই স্থায়ী সম্পত্তি দ্বারা আমি আরো দীর্ঘদিন কি পাবো? সুবিধা পাবো। সেজন্য 2023 সালেও এই স্থায়ী সম্পত্তি আমার কাছে থাকবে। তাহলে এই স্থায়ী সম্পত্তি জানুয়ারি মাসে আমার কাছে চলে আসবে ব্যালেন্স বিডি হিসাবে। তো আমরা এখানে লিখে নিব ব্যালেন্স B/D। তাহলে আমরা এখানে 2,93,000 টাকার যে ফলাফল আছে সেটি এখানে বসিয়ে দিব। আশা করি আপনারা মেশিন হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় সেটি বুঝতে পারছেন। 2024 সালে বললে ব্যালেন্স বিডি হিসাবে এত টাকাই হতো। এখন পুঞ্জীভূত অবচয় হিসাব আমাদেরকে জানতে হবে। তার জন্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে তার জাবেদাটা কি। দেখেন আমরা যখন স্থায়ী সম্পত্তির অঙ্কগুলো করি অর্থাৎ এই ধরুন এই অধ্যায়ের যখন অঙ্কগুলো করি তখন আমরা জানি যে পুঞ্জীভূত অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব আমাদের জন্য হয়ে যায় কি ক্রেডিট। এটা আমরা সকলেই জানি পুঞ্জীভূত অবচয় হিসাব হয় আমাদের ক্রেডিট।
তাহলে দেখেন আমরা যখন এই অধ্যায়ের অঙ্ক করি তখন আমাদেরকে পুঞ্জীভূত অপচয়ের জাবেদা দিতে হয় শুধুমাত্র একটি, আর কোনো জাবেদা নেই। সেজন্য আমরা পুঞ্জীভূত অপচয় যখন করতে যাব তখন আমাদেরকে দেখতে হবে পুঞ্জীভূত অপচয় কথাটা কোথায় আছে। যেহেতু একটি কথা থাকে অর্থাৎ একটি জাবেদা থাকে তাহলে এক জায়গায় আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 2022। এরপরে লিখবো আমরা এখানে ডিসেম্বর 31। এখন ডিসেম্বর কেন লিখছি? কারণ অপচয় সাধারণত আমাদের বছর শেষে বের হয়। তাহলে আমরা এখানে পুঞ্জীভূত অপচয়ের উল্টো দিকের কথা কি আছে? অপচয় হিসাব। এখানে লিখে নিব অপচয় হিসাব। অপচয় হিসাব। এটি লেখার পরে দেখেন আমাদেরকে 2022 সালে অপচয়টা বের করতে হবে। সেজন্য আপনাদেরকে ক নাম্বারে যেতে হবে, খ নাম্বারে যেতে হবে। খ নাম্বার আমরা বের করছি যে অপচয়ের পরিমাণ কত 2022 সালে। 2022 সালে মেশিনের অপচয়ের পরিমাণ ছিল আমাদের এখানে দেখেন 58,600 টাকা। এই যে আমাদের জাবেদায় হবে 58,600 টাকা। হ্যাঁ, 58,600 টাকা আমরা এখানে বসাবো। 58,600 টাকা। এটা আমরা দুই দিকে বসাবো। তাহলে পুঞ্জীভূত অপচয়ের ঘরে আমাদের 58,600 টাকা আছে। তাহলে এটিকে অবশ্যই আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব 58,600 টাকা। কারণ পুঞ্জীভূত অপচয় সব সময় ক্রেডিট যে প্রকাশ করে। তাহলে দেখেন 2022 সালে কিন্তু আমাদের আর কোনো পুঞ্জীভূত অপচয়ের জাবেদা নেই। তার মানে এখানে কোনো এন্ট্রি আর এখানে আসবে না। এবার আমাদেরকে যেতে হবে 2023 সালে। তার আগে আমাদেরকে 2022 সালের উদ্বৃত্তটা বের করতে হবে। তাহলে পুঞ্জীভূত অপচয় যেহেতু ক্রেডিট দিকে আছে তাহলে 2022 সালে এটি ক্রেডিট যে বের হবে 58,600 টাকা। এটা আমরা এখানে লিখে ফেলবো। এরপরে 2023 সালে আমাদেরকে যেতে হবে। তো 2023 সালে যাওয়ার পর আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ। লেখার পরে সেম 2023 সালে এসে আমাদেরকে আরেকটি জাবেদা দিতে হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কারণ প্রত্যেক বছরে আমাদেরকে বাধ্যতামূলকভাবে অবচয়ের জাবেদা দিতে হয়। তাহলে আমাদের অবচয়ের জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। যেহেতু অবচয় হিসাব পুঞ্জীভূত অবচয় হিসাবে এখানেও একবার আছে সেজন্য আমাদেরকে এখানে লিখতে হবে অবচয় হিসাব। উল্টো দিকের কথাটা লিখে ফেলতে হবে। তো প্রশ্ন হচ্ছে এখানে আমাদের এখন কত হবে? এখন কি এখানে আমাদের 58,600 হবে? না। আমরা সারণীতে 2023 সালের অবচয় পেয়েছিলাম। অবচয়ের ঘরে পেয়েছিলাম 46,880 টাকা। এই যে 46,880 টাকা এটি হবে আমাদের এখানে। তাহলে আমরা এখানে 46,880 টাকা এখানে ক্রেডিট দিকে বসিয়ে দেব। এখন আমাদের এখানে অবচয়ের জের বের করতে হবে। দেখেন এটিও আমাদের ক্রেডিট দিকে আর উদ্বৃত্তের ঘরে আমাদেরও পুঞ্জীভূত অবচয়ের যেটাও ক্রেডিট দিকে আছে। যদি ক্রেডিট ক্রেডিট মিলে যায় তাহলে অবশ্যই আপনারা এখানে যোগ করে ফেলবেন। তাহলে 58,600 টাকা যোগ 46,880 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 1,05,480 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাবের জের। তো আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছেন। যদি এই প্রশ্নে কোথাও আপনাদের বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আরো কঠিন প্রশ্নগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে সমাধান করে দেব। সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন। কারণ আপনার একটি লাইক কমেন্টের দ্বারা আপনার অন্যান্য বন্ধুগুলো কি করতে পারবে? এই ভিডিওটির সামনে দেখতে পাবে এবং তারাও দেখে উপকৃত হতে পারবে। সকলেই ভালো থাকবেন এবং আমাদের একটি কোর্স চালু আছে সেই কোর্সে আপনারা চাইলে ভর্তি হতে পারেন। কারণ আপনাদের এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা অর্থাৎ হিসাব বিজ্ঞান পরীক্ষার আগ পর্যন্ত আমরা এই কোর্সটি চালু রাখবো। এখানে আমরা সাধারণত আপনাদেরকে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেগুলো সমাধান করে দেব। সকলেই চাইলে সেই কোর্সে ভর্তি হতে পারেন। খুবই কম খরচে আমরা সেই কোর্সটি আপনাদেরকে সম্পূর্ণ করে দেব। সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ সমাধান থাকবে সেখানে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।